কলকাতা রিজিওনাল সেন্টার থেকে বলছি। আমরা বিগত কয়েকদিন ধরে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে বিভিন্ন বিভাগগুলো পড়াচ্ছিলাম, আজকে তার তৃতীয় পর্ব। তো আজকে আমরা প্রথম দিন আমরা মডেল সম্পর্কে পড়েছি, তারপরের দিন আমরা প্রয়োজনীয়তা সম্পর্কে পড়েছি, আর আজকে আমরা ডিজাইন বা প্রোগ্রামের নকশা সম্পর্কে পড়ব। তো সফটওয়্যার ডিজাইন, এটাকে ইংলিশে যেটাকে আমরা সফটওয়্যার ডিজাইন বলি, সেটা অর্থ হলো এটা কার্যকরী সফটওয়্যার তৈরি করার একটি নকশা। মানে আমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ধাপগুলো পড়ছিলাম বিভিন্ন মডেলের মধ্যে, সেখানে আমরা দেখেছিলাম যে প্রথম ধাপটি ছিল রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বা প্রয়োজনীয়তা অনুসন্ধান, এবং তারপরের ধাপটি ছিল ফিজিবিলিটি অ্যানালিসিস বা সম্ভাব্যতা কে অনুধাবন করা। তারপরের ধাপটি ছিল সফটওয়্যার ডিজাইন। কারণ আমরা জানি আমরা যা প্রয়োজনীয়তাকে সংগ্রহ করব বিভিন্নভাবে, আমরা আমাদের গত ক্লাসে আমরা পড়েছিলাম যে বিভিন্ন ভাবে আমরা প্রয়োজনীয়তাকে ব্যবহারকারীর থেকে বা ব্যবহারকারীর থেকে আমরা সংগ্রহ করতে পারি। তো যেটা হচ্ছে যে আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে পড়ছি, সেটা হচ্ছে সফটওয়্যার ডিজাইন। সফটওয়্যার ডিজাইনের যেটা ভূমিকা হলো, এটা হলো কার্যকরী সফটওয়্যার তৈরি করার একটি নকশা। ঠিক আছে, এটি কার্যকরী সফটওয়্যার তৈরি করার একটি নকশা। আচ্ছা, আমাদের যেটি প্রধান উদ্দেশ্য হলো সেটা হচ্ছে সফটওয়্যার ডিজাইন মানে আমরা বুঝি এটি একটি কার্যকরী সফটওয়্যার তৈরির নকশা। এর লক্ষ্য হলো যে আমরা যে চাহিদাটা খুঁজে পেয়েছি, ব্যবহারকারীর যে চাহিদাকে আমরা সংগ্রহ করেছি, আমরা আগের দিন সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের মাধ্যমে যে সংগ্রহ করেছি, সেখানে আমরা কি করতে পারি যে আমাদের চাহিদাকে আমরা প্রোগ্রামে রূপান্তর করতে পারি। এবারে কোডিং এর আগে ডিজাইন পর্যায়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তার কারণ হলো কোডিং এর আগে যখন আমরা ডিজাইন পর্যায়ে যাব, সেই ডিজাইনটা যদি ভালো মতো না হয়, সেই ডিজাইনটা যদি ভালো মতো না হয়, তাহলে আমাদের যে প্রোগ্রাম হবে, সেই ডিজাইনটি যদি ভালো মতো না হয়, তাহলে আমাদের যে প্রোগ্রামটি তৈরি হবে সেটি আহ, তার তার যে কোয়ালিটি, সেটা খুব একটা ভালো হবে না। তাহলে ডিজাইন হলো একটি খুবই খুবই উল্লেখযোগ্য ধাপ সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ডিজাইন যদি সুপরিকল্পিতভাবে গঠন না করা হয়, তাহলে কি হবে? ডিজাইন যদি সুপরিকল্পিতভাবে গঠন না করা হয়, তাহলে কিন্তু সেই সফটওয়্যারের তার পরিকল্পিত যে ফলাফল সেটা সে দিতে পারবে না। তার উন্নত মান বা তার গুণগত মান কিন্তু আমাদের দরকার মতো হবে না। তো আমরা এখানে কিছু উদ্দেশ্যকে আমরা একত্রিত করেছি যে কেন আমরা কি কি ডিজাইন আমরা করি জেনারেলি। তো আমরা ফ্যাক্ট বা ডেটা, যেটা দিয়েই এই কম্পিউটার সায়েন্স তৈরি, তাকে ডিজাইন করব। তার যে গঠন বা আর্কিটেকচার, সেটাকে ডিজাইন করব। তার যে বিভিন্ন ছোট ছোট ভাগ বা মডিউল, তাকে ডিজাইন করব। তাছাড়া মানে মানুষ যখন কম্পিউটারের সাথে যোগাযোগ করবে, তখন আহ, যে প্ল্যাটফর্ম বা যে ইন্টারফেসের ওপরে সে যোগাযোগ করবে, তাকে একটা এমন ভাবে আমাদেরকে ডিজাইন করতে হবে যাতে যে ব্যবহার করবে তার কাছে পুরো ব্যাপারটা সহজবোধ্য বলে মনে হয়। তাছাড়া আমরা জানি যে কারা আমাদের সফটওয়্যারকে ব্যবহার করবে, তাদের যে
এক্সপেরিয়েন্স বা তাদের যে মানে ব্যবহার, সেটাকে ওই ডিজাইনের মাধ্যমে কিন্তু বোঝাতে হবে। তারা যাতে তাদের ব্যবহারটাকে সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারে তা কিন্তু বুঝতে হবে। তাছাড়া যাতে একটি সফটওয়্যারকে যখন আমি ডিজাইন করব, সেই সফটওয়্যার কি যখন কোনো ইউজার বা চূড়ান্ত ব্যবহারকারী ব্যবহার করবে, তখন সে যাতে সেটি ব্যবহার করতে গিয়ে কোনোভাবে অসুবিধায় না পড়ে, তাই সম্পূর্ণ সফটওয়্যারটিকে মোবিলিটির দিকে আমাদের নজর রাখতে হবে। তার মানে এমন সবভাবে তার অঙ্গগুলোকে প্রত্যঙ্গগুলোকে ডিজাইন করতে হবে যে যে ব্যবহার করবে তার কাছে সম্পূর্ণ জিনিসটা সহজবোধ্য এবং সহজলভ্য বলে মনে হয়। তাছাড়া বিভিন্ন ডিজাইন প্যাটার্ন সম্পর্কে ধারণা করতে হবে। তাহলে আমাদের সফটওয়্যার ডিজাইন হলো সফটওয়্যার মডেলিং এর একটি ধাপ। এই ধাপটি আসে রিকোয়ারমেন্টের পরে, অ্যানালিসিস বা প্রয়োজনীয়তা সংগ্রহের পরে। ডিজাইন নানা রকমের হতে পারে, কিন্তু আমরা প্রধান চারটে ভাগকে দেখেছি। একটা হচ্ছে ডেটাকে ডিজাইন করা, একটা হচ্ছে আর্কিটেকচারকে ডিজাইন করা, একটা হচ্ছে মডিউলকে ডিজাইন করা, আর একটা হচ্ছে ইন্টারফেসকে ডিজাইন করা। তো এরপরে যদি আমি আরেকটু ভালোভাবে যদি আমি ছবিটির দিকে তাকাই, তাহলে এই ছবিতে কি দেখা যাচ্ছে? এই ছবিতে দেখা যাচ্ছে যে এটি হলো ধাপে ধাপে সফটওয়্যার তৈরির একটি প্রক্রিয়া। একদম প্রথম যে আয়তাকার বাক্সটি দেখা যাচ্ছে, সেখানে লেখা রয়েছে ইউজার রিকোয়ারমেন্ট বা ইউজারের চাহিদা। সেই চাহিদাগুলো দেখুন বিভিন্ন ডেটা ফ্লো অ্যারোর মাধ্যমে সিস্টেম ডিজাইন বক্সের দিকে গেছে। তার মানে সিস্টেম ডিজাইন বক্সটি যে চাহিদার থেকে, ইউজার রিকোয়ারমেন্ট বক্সের থেকে কিছু জিনিস গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? আমরা কতদিন শিখেছিলাম যে ডেটা ফ্লো ডায়াগ্রাম, যে একটি সিস্টেমের টোটাল মানে ফাংশন বা কার্যকারিতা কিভাবে সম্পূর্ণ সিস্টেমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, বা ফাংশনাল ফ্লো ডায়াগ্রাম, সেই যে জিনিসটি ইউজার রিকোয়ারমেন্ট থেকে আমরা যে ফাংশনাল ফ্লো ডায়াগ্রাম তৈরি করেছিলাম, সেটাকে আমরা ডিজাইনের মধ্যে দেব। তাহলে ডিজাইনটি গঠন করতে আমাদের সুবিধে হবে, কারণ আমরা মোটামুটি বুঝে যাব ডিজাইন করবার আগে যে সামগ্রিকভাবে এই সফটওয়্যারটি এই এই রিকোয়ারমেন্ট এর জন্য এইভাবে তার কার্যকারিতাকে প্রবাহ করা। তো কি ইউজারের প্রয়োজনীয়তা সেটা জানা হলো, কিরকম ভাবে সফটওয়্যারটি কাজ করবে সেটা জানা হলো। সেটি এই দুটো জিনিস কি হলো সিস্টেম ডিজাইনের কাছে ইনপুট হিসেবে প্রবাহ করলো। এবং এই যে ইনপুট হিসেবে প্রবাহিত হলো, এর থেকে আমরা কি করতে পারি? ওই সিস্টেমটিকে ডিজাইন করব। এবার দেখুন, সিস্টেম ডিজাইন যে বাক্সটি রয়েছে, সে ইউজারের যে রিকোয়ারমেন্ট বা ব্যবহারকারীর যে প্রয়োজনীয়তা তাকে ইনপুট হিসেবে নিচ্ছে, কিন্তু যখন সে আউটপুট দিচ্ছে তখন কিন্তু সে কোডকে আউটপুট দিচ্ছে। কেন কি সিস্টেম ডিজাইনকে আমরা আবার দুভাগে ভাগ করে করতে পারি। একটা হচ্ছে সিস্টেম যে ডেটাকে তৈরি করবে তাকে ডিজাইন করব, এবং সিস্টেম যে প্রক্রিয়াকে অনুধাবন করে কাজ করবে, তাহলে একটা হচ্ছে তার ডেটা ডিজাইন এবং একটা হলো তার প্রক্রিয়া ডিজাইন। তার মানে একটা তথ্যকে আমাদের নকশা করতে হবে আর একটা প্রক্রিয়াকে আমাদের নকশা করতে হবে। এই দুটো জিনিস মিলে হচ্ছে সম্পূর্ণ সিস্টেম ডিজাইন। এবং যখন এই দুটো ডিজাইন আমাদের হাতে চলে আসে, মানে ডেটার নকশা এবং প্রক্রিয়ার নকশা, তখন কি করি আমরা? আমরা একদম শেষ পর্যায়ে এসে আমরা আমাদের যেটা কম্পিউটার সায়েন্সের লক্ষ্য, আমরা পুরো জিনিসটাকে কোডিং করি বা আমরা কোড লিখি, যাতে সম্পূর্ণ সফটওয়্যারটি তৈরি হয় এবং ধাপে ধাপে তাকে ইউজাররা ব্যবহার করতে পারে। কেন কি যখনই সে কোডেড হবে, তখনই সে একটি অটোমেটেড অ্যাপ হিসেবে কাজ করবে, এবং আমাদের যা দরকার তা আমরা যদি তার মধ্যে প্রবেশ করাই, তাহলে আমাদের যা দরকার সেটাও তার আউটপুট হিসেবে প্রবাহ করে দেবে। এবার এই যে ডায়াগ্রামটি বা এই চিত্রটি যে রয়েছে, তাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে ডিজাইন প্রক্রিয়াটি কয়েকটি ধাপ মিলিয়ে সম্মিলিত হয়। একটা হচ্ছে চাহিদা বিশ্লেষণ, একটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি ইউজার রিকোয়ারমেন্টস, তারপরে আছে আমাদের সিস্টেম ডিজাইন, যেটা আমরা দ্বিতীয় বাক্সটি দেখতে পাচ্ছি। সিস্টেম ডিজাইন থেকে দুটো জিনিস বেরোচ্ছে, একটা হচ্ছে ডেটা ডিজাইন, একটা হচ্ছে ইন্টারফেস ডিজাইন, আর একটা হচ্ছে মডিউল ডিজাইন। এবার ডেটা ডিজাইনটা একটা দিকে পড়ছে, আর এই যে ইন্টারফেস ডিজাইন বা মডিউল ডিজাইন, প্রোটোটাইপিং, এটা সবই প্রসিডিওরাল ডিজাইন।
এর মধ্যে পড়ছে। কারণ যখন আমরা তথ্যকে নিয়ে কাজ করছি তখন আমরা তথ্যের নকশা বানাচ্ছি, কিন্তু যখন আমরা প্রক্রিয়াকে নিয়ে কাজ করছি তখন আমরা কি করছি, যে আমরা যেখান দিয়ে এই সফটওয়্যারটিকে উপলব্ধ করব সেই ইন্টারফেসটাকে ডিজাইন করছি। যে ছোট ছোট বিভাগগুলোর দ্বারা সফটওয়্যারটি সম্পূর্ণ কাজকে সম্পন্ন করবে তাকে বলা হয় মডিউলার ডিজাইন, এবং তার একটি ছোট্ট মডেল তৈরি করা, প্রোটোটাইপিং। এই করে আমরা কি করছি, প্রোটোটাইপিং যখনই তৈরি হচ্ছে, ডিজাইনের একটি ছোট্ট মডেল যখন তৈরি হচ্ছে, তখন তাকে বারবার আমরা কি করছি, পুনর্বিবেচনা করছি। কেন পুনর্বিবেচনা করছি? কারণ ডিজাইন রিভিউতে গিয়ে যদি কোনো নতুন চাহিদা আবার বিশ্লেষিত হয়, তাহলে সেটাকে আমরা এখানে আবার প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে আবার যোগ করছি। এবং যখন আমরা এটা করছি, এটা করতে গিয়ে যে যে যেটি তৈরি হচ্ছে সেই সফটওয়্যারটিকে আমরা যখন তার থেকে কোনো চাহিদা থাকছে না, তখন সেই সফটওয়্যারটির ডকুমেন্টেশন বা তার দরকারি তথ্য আমরা নথিভুক্ত করছি। তাহলে সফটওয়্যার ডিজাইনের যে ধাপ ধাপ প্রক্রিয়া, সেটা কি, প্রথমে চাহিদাকে বিশ্লেষণ করতে হবে, তারপরে সিস্টেম ডিজাইন করতে হবে। সিস্টেম ডিজাইনের দুটো পার্ট, একটা হলো ডেটা ডিজাইন আর একটা হলো প্রসেস ডিজাইন। প্রসেস ডিজাইনের মধ্যে আমরা কি কি প্রসেস ইন্টারফেসকে ডিজাইন করছি, মডিউলকে ডিজাইন করছি এবং তাকে কোডিং করছি, এবং কোডিং করার পরে একটি তার ছোট্ট প্রতিরূপ বা প্রোটোটাইপ তৈরি হচ্ছে। যখনই প্রোটোটাইপ তৈরি হচ্ছে তখন আমরা সেটা প্রতিরূপটাকে আমরা কোডিং করার পরেও তৈরি করতে পারি, আগেও তৈরি করতে পারি। প্রথমে যখন তৈরি করছি বা পরেও যখন তৈরি করছি, সেটাকে আবার বিবেচনা করা হচ্ছে। যদি এই ধাপে গিয়ে আবার কোনো চাহিদা নতুন করে বেরোয়, তাহলে আমরা তাকে আবার যুক্ত করছি এবং নতুন করে আবার এই ধাপটাকে এগোচ্ছি। এবং যখন আর কোনো চাহিদা থাকছে না, তখন আমাদের অন্তিম ডিজাইনটি তৈরি হচ্ছে এবং তাকে আমরা ডকুমেন্টেশন বা তার তথ্যকে আমরা নথিভুক্ত করছি। জোরে তার তথ্যকে আমরা নথিভুক্ত করছি। আচ্ছা, তাহলে আমরা যদি এর পরের স্লাইডে যাই, তাহলে সেখানে আমরা দেখতে পারি যে আমাদের আগের স্লাইডে আমরা বলেছিলাম যে আমাদের ডিজাইনের বেশ কয়েকটি ভাগ রয়েছে। যেমন প্রথমটা হলো ডেটাকে ডিজাইন করা, তারপরটা হলো আর্কিটেকচারকে ডিজাইন করা, তারপরটা হলো মডিউলকে ডিজাইন করা, এবং তারপর হলো হিউম্যান কম্পিউটার ইন্টারফেসকে ডিজাইন করা। তো প্রথম আসছি আমরা ডেটা ডিজাইনে। ডেটা ডিজাইন মানে হচ্ছে কি, যে ব্যবহারকারীর যে চাহিদা তাকে বাস্তবায়িত করা, ব্যবহারকারীর যে দরকার সেই ডেটাটাকে আমরা যাতে তার কাছে পৌঁছে দিতে পারি, তাই তাকে বাস্তবায়িত করা। এবং যখনই আমরা যা যা ডেটা আমরা আমাদের সফটওয়্যারে ব্যবহার করছি, সেই সমস্ত ডেটার নাম, তার বৈশিষ্ট্য, তার মালিকানা এবং তাদের ডেটাগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই পুরোটা কিন্তু আমাদেরকে নথিভুক্ত করতে হবে। ডেটা স্ট্রাকচার মানে এই যে কম্পিউটারে ডেটা, তা যখন মেমোরির মধ্যে সজ্জিত থাকে বিশেষ রকমের অ্যারেঞ্জমেন্টের দ্বারা, সেই অ্যারেঞ্জমেন্ট গুলোর বিভিন্ন রকম নাম হয়। সেই নামগুলো হলো স্কেলার বা অ্যারে বা লিঙ্ক লিস্ট বা ট্রি। কোনোগুলো হলো ডাইরেক্ট মানে সরাসরি, কোনোগুলো হলো ইনডাইরেক্ট বা সরাসরি নয়। তাহলে স্কেলার মানে একই ধরনের রাশি, অ্যারে মানে সেখানে বেশ কিছু ডেটা একসাথে থাকে, লিঙ্ক লিস্ট মানে সেখানে প্রত্যেকটা ডেটার সাথে তার পরবর্তী ডেটার যে অ্যাড্রেস সেটা জুড়ে থাকে, ট্রি সেটা একটা অবিন্যস্ত প্রক্রিয়াতে ডেটা থাকে। তো ডেটা, যখনই ডেটা সম্পর্কে আমাদের ডিজাইন করতে হবে, তখন ডেটা আইটেমের নাম জানতে হবে, ডেটার বৈশিষ্ট্য জানতে হবে, ডেটার মালিকানা জানতে হবে, ডেটাগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক জানতে হবে, এবং ডেটা স্ট্রাকচার সম্বন্ধেও আমাদের জানতে হবে। যেমন ডেটা স্ট্রাকচারটি স্কেলার কিনা, অ্যারে কিনা, লিঙ্ক লিস্ট কিনা, ট্রি কিনা, বিভিন্ন ধরনের হয়। যেমন আমরা কোনোটাকে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলি, কোনোটাকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলি। যে সমস্ত ডেটা স্ট্রাকচারটা অবিন্যস্ত থাকে তারা পড়ে নন লিনিয়ারে, আর যেগুলো বিন্যস্ত থাকে তারা পড়ে লিনিয়ারে। যেমন স্কেলার, অ্যারে, লিঙ্ক লিস্ট এগুলি সবই লিনিয়ার ডেটা স্ট্রাকচার, কিন্তু ট্রিটা হলো একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো এই জন্যই যে ডেটাটাকে আমরা আমাদের সফটওয়্যারের অন্তর্ভুক্ত করব, সেই ডেটার যে বিভিন্ন রকম বিবরণ, যেমন সেই ডেটার নাম, সেই ডেটার বৈশিষ্ট্য, সেই ডেটার মালিকানা এবং সেই ডেটার যে স্ট্রাকচার, এই সমস্তটাই কিন্তু আমরা ভালো করে জেনে নিতে হবে।
কারণ তা না হলে আমরা কিন্তু ভবিষ্যৎ সময়ে সেই ডেটাটার উপরে ঠিক মতো করে আমাদের যে কার্য সেটা করতে পারবো না। তো তাহলে আমরা সফটওয়্যার ডিজাইনের যে প্রথম বিভাগ ডেটা ডিজাইন সেটা সম্পর্কে জানলাম। তাহলে এর পরের ডিজাইনটি হলো আর্কিটেকচার ডিজাইন। দেখুন, আমরা যখনই একটি সফটওয়্যার তৈরি করব তখন আমরা প্রথমে কি জানবো, না এটি কোন তথ্যের ওপর তৈরি হবে। তাহলে আগে তথ্য নেব, সেই তথ্যগুলোর কি নাম হবে, কি বৈশিষ্ট্য হবে, তাদের কি সম্পর্ক হবে, সেই ব্যাপারগুলোকে আগে আমরা তৈরি করব এবং সেইগুলোকে আমরা নথিভুক্ত করব। করবার পর সেটা কোন ধরনের তথ্য, সেটা লিনিয়ার না নন লিনিয়ার সেটা বিবেচনা করব। এইভাবে ডেটাটাকে যখন আমরা ডিজাইন করে নেব তখন আমরা তার পরবর্তী পদক্ষেপ পুরো সফটওয়্যারের যে গঠন বা আর্কিটেকচার সেই দিকে যাব। তাহলে সফটওয়্যার আর্কিটেকচারের সরাসরি বাংলা মানে হলো, এটি হলো যে সফটওয়্যার যে সমস্ত ছোট ছোট ভাগ বা মডিউলগুলোকে নিয়ে তৈরি, আক্ষরিক অর্থে তাদের সামগ্রিক সংগঠন, তাদের সামগ্রিক সংগঠন। এবার ফ্যান ইন বা ফ্যান আউট এই দুটি তথ্য সম্পর্কে আমাদের জানতে হবে। আমি ছবিতেও করে এনেছি। দেখুন, আমরা যখন ধরুন এস হলো একটি টোটাল সফটওয়্যার, এস কে আমরা দেখুন প্রাথমিকভাবে 6টা মডিউলে ভেঙেছি। S1, S2, S3, S4, S5, S6। এবার দেখুন প্রাথমিকভাবে রুট থেকে প্রথমে 3টে মডিউল বেরিয়েছে, S1, S2, S3, এবং S2টার থেকে আমরা আবার দেখলাম S4 আর S5 বেরিয়েছে। আর আমরা দেখতে পেলাম যে S1, S2 আর S5 মিলে আমাদের প্রথম ধাপটি সম্পন্ন করেছি। এবার যেটি S2 তার থেকে আবার 2টো মডিউল বেরিয়েছে, সেটা হলো S3 আর S4, এবং যে মডিউল আছে আবার S3 তার থেকে আবার বেরিয়েছে S6। তো এটা যারা সফটওয়্যার তৈরি করবে সকলের ক্ষেত্রে এই যে আর্কিটেকচারটা সমান হবে না, যে যেভাবে ভাববে সে সেভাবে তার আর্কিটেকচার বা সামগ্রিক সংগঠন তৈরি করবে। যে কোন কোন কাজগুলো আমি একসাথে করব, যেমন আমি ভেবে রেখেছি এখানে এই ডেপথ মানে উইডথটা যেটা বলছে, মানে আমরা জানি ডেপথ মানে গভীরতা এবং উইডথ মানে প্রশস্ত। তো প্রশস্ত দিকে যদি আমি যাই, যে প্রথম যে প্রশস্ত লেয়ারটি রয়েছে তার মধ্যে রয়েছে S1 রয়েছে, S2 রয়েছে আর S5 রয়েছে। তারপরের যে ডেপথ সেখানে রয়েছে S3 আর S4, এবং যে চূড়ান্ত ডেপথ সেখানে রয়েছে চূড়ান্ত যে প্রথম যে উইডথ তাতে রয়েছে S1, S2, S5, তারপরের যে উইডথ তাতে রয়েছে S3, S4, এবং তারপরের যে উইডথ তাতে রয়েছে কিন্তু S6। তার মানে আমরা যদি উইডথ অনুযায়ী দেখি তাহলে উইডথের যে প্রথম লেয়ার তাতে রয়েছে S1, S2, S5, তারপরের লেয়ার তাতে রয়েছে S3, S4, এবং তারপরের লেয়ার তাতে রয়েছে S6। কিন্তু আমরা যদি ডেপথ অনুযায়ী দেখি তাহলে সব থেকে বড় গভীর যে লেয়ারটি গেছে সেটি হলো S2, S3, S6। আর একটি ছোট ডেপথ আমরা দেখতে পারি S2 to S4, এবং বাকি মডিউলগুলো প্রথম ডেপথেই তারা শেষ হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, যে আমরা যেরকম ভাববো যে আমাদের মডিউলগুলো এইভাবে কাজ করবে এবং সামগ্রিক সফটওয়্যারটি তৈরি হবে, সেই অনুযায়ী আর্কিটেকচারটাকে আমরা নকশাভুক্ত বা ডিজাইন করে নেব। এবং আর্কিটেকচারে আমরা কি করব, যে যে বিভাগ বা মডিউলস গুলো নিয়ে আমরা তৈরি করতে চাইছি সেই মডিউলস গুলোকে আমরা কি করব, যে তাদের দিয়ে একটি সামগ্রিক নকশা তৈরি করব। এবার এই সামগ্রিক নকশা তৈরি করতে গেলে দুটো জিনিস জানতে হবে, একটা হলো ফ্যান ইন আর একটা হলো ফ্যান আউট। এবার ফ্যান ইন মানে কি, কতগুলো মডিউল একটি মডিউলকে নিয়ন্ত্রণ করে, আর ফ্যান আউট মানে কি একটি মডিউল কতগুলো মডিউলকে নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে আমরা যদি ফ্যান ইন এবং ফ্যান আউট বলি, তাহলে আপনি দেখুন যে এমনি একটি প্রথম যে ছবিটি আমাদের দিয়েছে সেটা হলো এই যে এই ছবিটি, এটা হলো আমাদের ফ্যান ইনের ছবি। এটা হলো আমাদের ফ্যান ইনের ছবি। ফ্যান ইনের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যান ইন বলতে বোঝায় যে কতগুলি মডিউল একটি মডিউলকে নিয়ন্ত্রণ করে। তো ফ্যান ইন আমাদের প্রথমটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে তলার 3টি মডিউল, তা এই মডিউলটিকে নিয়ন্ত্রণ করে। ফ্যান আউট হচ্ছে একটি মডিউল কতগুলি মডিউলকে নিয়ন্ত্রণ করে,
এবং এটি আমার আমার মনে হয় এটি উল্টে গেছে, একটি মডিউল কতগুলি মডিউলকে নিয়ন্ত্রণ করে, যেমন এই মডিউলটি এই তিনটে মডিউলকে নিয়ন্ত্রণ করছে, তাহলে এটি হলি ফ্যান ইন আর ফ্যান আউট। আর এটা হচ্ছে কি যে কতগুলো মডিউল একটি মডিউলকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে ফ্যান ইন। তো এইভাবে আমরা এই যে ভাগগুলো করেছি এগুলোকে আমরা ফ্যান ইন অ্যান্ড ফ্যান আউটের ভিত্তিতে আমরা পুরো আর্কিটেকচারের নকশাটা আমরা করতে পারি বা সামগ্রিক গঠন করতে পারি, যেখানে দুটো প্রাথমিক ধারণা হলো ফ্যান ইন, যেখানে কতগুলো মডিউল একটি মডিউলকে নিয়ন্ত্রণ করে, আর ফ্যান আউট যেখানে একটি মডিউল কতগুলো মডিউলকে নিয়ন্ত্রণ করে। তো এইভাবে আমরা ফ্যান ইন ফ্যান আউটটা করতে পারি, এবং এই মিশ্রণের ফ্যান ইন ও ফ্যান আউটের মিশ্রণে আমাদের সম্পূর্ণ সফটওয়্যার আর্কিটেকচারটি তৈরি হয়। এবার আমরা আমাদের পরের স্লাইডে যাই। আমরা এখনো পর্যন্ত আমরা ডেটা ডিজাইন পড়লাম এবং আর্কিটেকচার ডিজাইন পড়লাম। এবার আমরা যে ডিজাইনটি করব সেটি হলো মডিউলার ডিজাইন। তো মডিউলার ডিজাইনের মানে হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার, মানে আমরা ভাঙবো আবার জুড়বো। তাহলে প্রথমে হচ্ছে আমাদের দরকার মতো, আমাদের প্রয়োজনীয়তা মতো আমরা সম্পূর্ণ যে কাজটা যেটাকে সফটওয়্যারটি এক্সিকিউট করবে, সেই কাজটাকে আমরা কি করতে পারি, বেশ কটি মডিউলে ভেঙে নিতে পারি। এই ধারণাটাকে বলা হয় ডিভাইড, মানে ভাঙা। আর কনকোয়ার মানে জোড়া। তারপরে যখন কাজটি মডিউল ভেঙে আমি আলাদা আলাদা করে ছোট ছোট কাজগুলো তৈরি করলাম, যখন আবার সম্পূর্ণভাবে সফটওয়্যারটিকে জমা দিতে হবে, তখন এই ছোট ছোট মডিউল যারা আলাদা আলাদা ভাবে কাজ করছে তাদেরকে আমরা জুড়ে দিলাম, এবং সেই সমস্ত ছোট মডিউল মিলে আবার একটি মেন সফটওয়্যারে পরিবর্তিত হয়ে গেল। তাহলে ডিভাইড ও কনকোয়ার পদ্ধতি মানে আমাদের চাহিদা অনুযায়ী মডিউল, মানে আমাদের চাহিদা অনুযায়ী প্রথমে আমাদের কাজটাকে ছোট ছোট মডিউলে ভাঙা, এবং আলাদা আলাদা মডিউলগুলো সবাই যখন নিজের মতো কাজ করতে শুরু করবে তখন সবকটা মডিউলকে আবার একসাথে জুড়ে আমাদেরকে একভাবে কাজ করানো, সেটা হচ্ছে সফটওয়্যার মডিউল ডিজাইন। এবারে এই যখন মডিউল আমরা ডিজাইন করতে চাই, এই মডিউলের গুলোর মধ্যে নানা রকম পারস্পরিক ইন্টারঅ্যাকশন বা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া চলে। এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় কোহেশন আর একটাকে বলা হয় কাপলিং। তার মানে মডিউলগুলোকে যখন নকশা করতে হবে তখন কতগুলো জিনিসের ওপর আমাদেরকে ভালোভাবে নজর রাখতে হবে, সেটাকে বলা হয় কোহেশন এবং সেটাকে বলা হয় কাপলিং। এবার এই যে কোহেশন এবং এই যে কাপলিং, কোহেশন মানে হচ্ছে ধরুন আমার একটি সফটওয়্যার 10টি মডিউলে ভাগ হয়ে রয়ে গেছে। এবার মডিউলগুলোর মধ্যে যে আভ্যন্তরীণ শক্তি বা তাদের যে যে আভ্যন্তরীণ শক্তি সম্পূর্ণ সবকটা মডিউলকে একসাথে বেঁধে রেখেছে, সেই আভ্যন্তরীণ শক্তি কিন্তু সবসময় বেশি হওয়া ভালো। আর কাপলিং মানে হচ্ছে মডিউলগুলোর পারস্পরিক নির্ভরতা, মানে একটা মডিউল অন্য মডিউলের উপরে কিভাবে নির্ভর করে, এই নির্ভরতাটা কিন্তু কম হওয়া ভালো। তাহলে একটি ভালো সফটওয়্যারকে যদি তৈরি করতে হয় তাহলে মডিউলগুলোকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে মডিউলগুলোর মধ্যে উচ্চ কোহেশন থাকবে কিন্তু নিম্ন কাপলিং থাকবে। তাহলে দু রকমের ফোর্স বা দু রকমের বল মডিউলগুলোর মধ্যে কাজ করে, একটা বলা হয় কোহেশন, একটাকে বলা হয় কাপলিং। এটি খুবই ইম্পর্টেন্ট বা খুবই উল্লেখযোগ্য একটি জিনিস মডিউল ডিজাইনের ক্ষেত্রে, কারণ আমরা যদি মডিউলগুলোকে ডিজাইন করার সময় এই কোহেশন কাপলিং এর কথা মাথায় না রাখি তাহলে কিন্তু একটি সুন্দর সফটওয়্যার তৈরি হতে পারবে না। তো এটা যদি আমরা যাই তাহলে আমাদের আরেকটু ভেতরে ঢুকতে হবে, আমাদের জানতে হবে কোহেশনের ভাগগুলো এবং কাপলিং এর ভাগগুলো। তার জন্য আমরা পরের স্লাইডে যাব। পরের স্লাইডটি আমাদের বলা হয় এটি হলো আমাদের কোহেশন এবং কাপলিং এর স্লাইড। তো প্রথমে আমরা একটু সংজ্ঞাগুলো বলে দিই। কোহেশন মানে হলো একটি মডিউলের ভেতরের উপাদানগুলো একসাথে কাজ করে একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য তারা একসাথে কাজ করে। তার মানে ভেতরের যে রয়েছে যে মডিউলগুলো
তারা নির্দিষ্ট ও ও মানে উদ্দেশ্য পূরণের জন্য কাজ করে। আর কাপলিং মানে হচ্ছে একটা মডিউলের আরেকটি মডিউলের উপরে নির্ভরশীলতা। তো এই যে কোহেশন, এটা হচ্ছে ওদের আন্তর্বর্তী শক্তি, আর কাপলিং হলো ওদের অন্তর্বর্তী নির্ভরতা। তো শক্তির ক্ষেত্রে আমরা বেশ কিছু ভাগ খুঁজে পাই। সেটা হলো কোইন্সিডেন্টাল কোহেশন, যেটা মানে মডিউলগুলো রয়েছে কিন্তু এলোমেলো ভাবে কাজ করছে। লজিক্যাল কোহেশন, মডিউলগুলো কাজ করছে এবং একই ধরনের কাজগুলো একসাথে রাখা রয়েছে। টেম্পোরাল কোহেশন, তাহলে কি হচ্ছে, যে যে কাজগুলো একই সময়ে হচ্ছে তাদেরকে একসাথে রাখা হয়েছে। প্রসিডিওরাল কোহেশন, যেগুলো একই কোনো ক্রম অনুযায়ী যে কাজগুলো করবার কথা তাদেরকে ক্রম অনুযায়ী রাখা হয়েছে। কমিউনিকেশনাল কোহেশন, যে মডিউলটি অন্য মডিউলের উপরে কমিউনিকেশন করছে বা যোগাযোগ করছে তাদেরকে একসাথে রাখা হয়েছে। সিকোয়েন্সিয়াল কোহেশন, একটি কাজের আউটপুট যখন অন্য একটি মডিউলের আউটপুট যখন অন্য মডিউলের ইনপুট, তখন কিন্তু তাদেরকে সিকোয়েন্সিয়াল কোহেশন বলা হচ্ছে। ফাংশনাল কোহেশন, সব উপাদান একসাথে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। কোহেশন যত বেশি হয় মডিউল তত বেশি শক্তিশালী এবং তত বেশি কার্যকর হয়। তাহলে কোহেশন মানে, আমি আরেকবার বলি, কোহেশন মানে হচ্ছে আমরা একটি সফটওয়্যারকে যদি বিভিন্ন মডিউলে ভাগ করে দিই, সেই মডিউলগুলো যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে একসাথে কাজ করে, তাদের ভেতরে যে অন্তর্বর্তী শক্তিটা থাকে তাকে কোহেশন বলে। কোহেশন কিন্তু যত উপর থেকে নিচে এই ভাগগুলির দিকে নামছে তত জোরালো হচ্ছে। যেমন কোইন্সিডেন্টাল কোহেশন, এখানে মডিউলগুলো এলোমেলো ভাবে আছে, তার মানে এদের মধ্যে কোহেশন খুব বেশি নেই। আর একটু বাড়লো যেখানে একই ধরনের কাজগুলো একসাথে রাখা হলো, যেটা হলো লজিক্যাল। তারপরে এলো টেম্পোরাল, যেখানে এক ধরনের সময় করা কাজগুলো একসাথে রাখা হলো। তারপরে এলো প্রসিডিওরাল, যখন নির্দিষ্ট ক্রমে সম্পন্ন হওয়া কাজগুলো একসাথে রাখা হলো। তারপর হলো কমিউনিকেশনাল, যেখানে একটি কাজ একই রকমের তথ্যের উপরে যারা কাজ করছে তাদেরকে একসাথে রাখা হলো। সিকোয়েন্সিয়াল, যখন একটি মডিউলের ইনপুট আউটপুট আরেকটি মডিউলের ইনপুট হিসেবে কাজ করবে, তখন তাকে সিকোয়েন্সিয়াল কোহেশন বলা হয়। ফাংশনাল কোহেশন, সব উপাদান যদি একসাথে কাজ করে একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, তখন তাকে বলা হয় ফাংশনাল কোহেশন। যদি আমি বলি সব থেকে মানে গুরুত্বপূর্ণ কোহেশন কোনটি, ফাংশনাল কোহেশন, এবং সব থেকে উল্লেখহীন কোহেশন কোনটি, সেটি হলো কোইন্সিডেন্টাল। যত বেশি আমরা উপর থেকে নিচের দিকে নামবো, কোহেশনের শক্তি বা কোহেশনের বৃদ্ধি বা কোহেশনের গুণ তত বাড়বে। এবার আসছি মডিউলগুলোর আন্তর্বর্তী নির্ভরতা বা কাপলিং এর উপর। আমরা যদি কাপলিং এর দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে দুটো মডিউল যখন নিজেদের মধ্যে নির্ভর হয় তখন সেটাকে বলা হয় কাপলিং। এবার কাপলিং এর যে বিভাগগুলো সেটা হচ্ছে, কাপলিং আমরা দেখি প্রথমে একটা মডিউল এবং আরেকটা মডিউল যারা নিজেদের মধ্যে ডেটা বা কোড সরাসরি ব্যবহার করে, সেটা হলো কন্টেন্ট কাপলিং। কমন কাপলিং, যারা একই ডেটা শেয়ার করছে। কন্ট্রোল কাপলিং, যারা নিজেদের মধ্যে কিছু নিয়ন্ত্রক ফ্ল্যাগ বা সুইচ নিজেদের মধ্যে শেয়ার করছে। আরেকটি হলো স্ট্যাম্প বা ডেটা স্ট্রাকচার কাপলিং, যারা আরেকটি মডিউলের সাথে ডেটা স্ট্রাকচার শেয়ার করছে। আর একটা হলো ডেটা কাপলিং, মডিউলগুলো শুধুমাত্র প্রয়োজনীয় ডেটা প্যারামিটার পাঠাচ্ছে। তো আমরা দেখছি যখন কন্টেন্ট কাপলিং হচ্ছে তখন একটি মডিউল অন্য মডিউলের আভ্যন্তরীণ ডেটাকে ব্যবহার করছে, এটি কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি যদি অন্য একটি মডিউলের অন্তর্নিহিত ডেটাটাকে ব্যবহার করি তাহলে সিস্টেমের সিকিউরিটির জন্য এটা কখনোই ভালো নয়, কারণ ভবিষ্যতে তখন একটি মডিউল আক্রান্ত হলে তার প্রভাব অন্য মডিউলের উপরেও পড়বে। তার দ্বিতীয়ত কমন কাপলিং, যারা অনেকে একই গ্লোবাল ডেটা মানে এমন একটা ডেটা যেটাকে সবাই
যেটাকে অ্যাক্সেস করতে পারে, মানে সবাই যেটাকে ব্যবহার করতে পারে, যারা একই গ্লোবাল ডেটা ব্যবহার করছে সেই ধরনের যে মডিউল কাপলিংটা, সেটাকে বলা হয় কমন কাপলিং। এবারে হচ্ছে কন্ট্রোল কাপলিং। কন্ট্রোল কাপলিং মানে কতগুলো, এরা কিন্তু ডেটা বা গ্লোবাল ডেটা কোনোটাই শেয়ার করছে না। এরা কি করছে, ডেটার পরিবর্তে কিছু ফ্ল্যাগ বা সুইচ, মানে হ্যাঁ না এই ধরনের কতগুলো কন্ট্রোল সিগন্যালকে ব্যবহার করছে। মানে একটা মডিউল অন্য মডিউলকে ডেটার বদলে কন্ট্রোল সিগন্যাল পাঠাচ্ছে। তারপরের যে কাপলিং সেটা হলো স্ট্যাম্প কাপলিং অর ডেটা স্ট্রাকচার কাপলিং। এটা কি হচ্ছে, আরেকটি মডিউল অন্য মডিউলকে জটিল ডেটা স্ট্রাকচার পাঠায়। আর আরেকটি কাপলিং হলো ডেটা কাপলিং। এখানে শুধুমাত্র প্রয়োজনীয় ডেটাকে প্যারামিটার হিসেবে পাঠানো হয়। কাপলিং যত কম হয় সফটওয়্যার তত বেশি স্বাধীন এবং রক্ষণাবেক্ষণযোগ্য হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কন্টেন্ট কাপলিং এ যখন একটি মডিউলের ডেটা, একটি মডিউল অন্য মডিউলের আভ্যন্তরীণ ডেটাকে ব্যবহার করছে সেটা গ্রহণযোগ্য নয়, কিন্তু যখন একটি মডিউল আরেকটি মডিউলকে ডেটার পরিবর্তে প্যারামিটার পাঠাচ্ছে সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য বেশি। তাহলে আমরা আজকের এই আলোচনার মাধ্যমে কোহেশন এন্ড কাপলিং এর মধ্যে এটা বুঝে নিলাম যে যে মডিউলগুলোর কোহেশন খুব বেশি হবে সেই মডিউলগুলো গ্রহণযোগ্য, যে মডিউলগুলোর মধ্যে কাপলিং খুব কম হবে সেই মডিউলগুলো গ্রহণযোগ্য। তাহলে উচ্চ কোহেশন এবং নিম্ন কাপলিং, এটি হলো একটি সুস্বাস্থ্যবর্ধক সফটওয়্যার তৈরির রহস্য। তাহলে আমরা একটু, আপনারা স্লাইডটা দেখুন, কোহেশন এবং কাপলিং এর বিভাগগুলো একটুখানি দেখুন। তাহলে আমরা যদি ভাগগুলোকে আরেকবার বলি, তাহলে কোহেশনের যে বিভিন্ন ভাগ, কোইন্সিডেন্টাল, লজিক্যাল, টেম্পোরাল, প্রসিডিওরাল, কমিউনিকেশনাল, সিকোয়েন্সিয়াল, ফাংশনাল। এবং যেহেতু সব উপাদান একসাথে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে ফাংশনাল কোহেশনের ক্ষেত্রে এই কোহেশনটি সব থেকে ভালো। অন্যদিকে আমরা যদি কাপলিং এর বিভাগগুলোকে পর্যালোচনা করি, তাহলে কন্টেন্ট কাপলিং, কমন কাপলিং, কন্ট্রোল কাপলিং, স্ট্যাম্প কাপলিং, ডেটা কাপলিং, তাহলে দেখা যায় যে মডিউলগুলো শুধুমাত্র ডেটা প্যারামিটার পাঠায় একটি মডিউল অন্যকে, তাহলে একটি মডিউল আরেকটি মডিউলের উপরে খুব বেশি নির্ভর নয়, তারা ছোট্ট একটি প্যারামিটার পাঠাচ্ছে, এবং সেই জন্য এক্ষেত্রে যত কম কাপলিং হয় ততই সফটওয়্যারটি মানটি বাড়ে। তো আমরা এবারে পরের স্লাইডে যাই। তো আমরা কি কি ডিজাইন করে ফেললাম, আমরা ডেটা বা তথ্যকে ডিজাইন করে ফেললাম, আমরা আর্কিটেকচারকে ডিজাইন করে ফেললাম। যখন তথ্যকে ডিজাইন করলাম তখন আমরা কি করলাম, তথ্যের নাম, তথ্যের মানে বৈশিষ্ট্য, তথ্যের মালিকানা, তথ্যের সম্পর্ক, তথ্যের বিভাগ, সে স্কেলার না অ্যারে না লিঙ্ক লিস্ট না ট্রি, সে লিনিয়ার একটি তথ্য না নন লিনিয়ার তথ্য, এইসব বিবেচনাকে নথিভুক্ত করলাম। তারপরে আমরা এলাম সফটওয়্যারের গঠনগত নকশা বা আর্কিটেকচার ডিজাইন। যখন আমরা আর্কিটেকচার ডিজাইনে এলাম তখন আমরা কি করলাম, যে আমরা দুটো মূল জিনিসকে দেখলাম, একটা হলো ফ্যান ইন আর একটা হলো ফ্যান আউট। তো একটি মডিউল যখন বিভিন্ন মডিউলকে কন্ট্রোল করে, বা একটি মডিউল বা কতগুলি মডিউল দ্বারা একটি মডিউল কন্ট্রোল হয়, এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা তৈরি করলাম যে নকশা, তার নাম হলো আর্কিটেকচার ডিজাইন। তারপরে এলো মডিউলার ডিজাইন, মানে যেখানে সম্পূর্ণ কাজটি ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ দ্বারা প্রথমে ছোট ছোট ভাগে ভেঙে যাবে, আবার কাজ হয়ে যাওয়ার পর ছোট ছোট ভাগগুলো জুড়ে একটি নতুন কাজে তারা পরিবর্তিত হবে। তো এই যে আমরা ডিজাইনটিকে যে আমরা মানে মডিউলার ডিজাইনকে যে আমরা কোহেশন এবং কাপলিং এই দুটো ভাগে বিভক্ত করছি, তা হচ্ছে কারণ আমরা জানি যে একটি ভালো সফটওয়্যার তৈরি করতে গেলে উচ্চ কোহেশন এবং নিম্ন কাপলিং দরকার। কারণ যদি মডিউলের মধ্যে অন্তর্বর্তী জোট ভালো থাকে
তাহলে সেটা একটি ভালো সফটওয়্যার হয়, এবং তার অন্তর্বর্তী এবং মডিউল টু মডিউল নির্ভরতা যদি কম থাকে তাহলেও সেই সফটওয়্যারটি ভালো। তো আমাদের শেষ যে ডিজাইনটি পড়ে আছে সেটা হলো ইন্টারফেস ডিজাইন। এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যে মানুষটি কম্পিউটার জানে আবার যে জানে না তারা সবাই যে জায়গাটা দিয়ে কম্পিউটারকে অ্যাক্সেস করবে বা যে কোনো সফটওয়্যারকে অ্যাক্সেস করবে সেটা হলো তার ইন্টারফেস। আমরা প্রতিনিয়ত আমাদের মোবাইলে বা অন্য কোনো যান্ত্রিক ডিভাইসে আমরা বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন অ্যাপ দেখতে পাই, এবং সেই অ্যাপগুলোকে আমরা যাই, তাকে আমরা ব্রাউজ করি, তাকে আমরা বোঝার চেষ্টা করি যে কি দিতে চাইছে, কি আছে তার। তো এগুলো জানতে গেলে এটা এটা আমরা কেন সহজেই জানতে পারি? আমরা আজকে কম্পিউটার পড়াই, আমাদের কথা আলাদা। যারা কম্পিউটার জানেন না বা খুব একটা এই ব্যাপারটার সাথে পরিচিত নন, বা এটা যাদের কাছে প্রফেশনালি নেই, তারাও কিন্তু সেই অ্যাপগুলোকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছেন। তার কারণটা কি? যে হ্যান্ডলিং যে ইন্টারফেসটা, মানে যে যে জায়গাটা দিয়ে সে সফটওয়্যারটিকে ব্যবহার করবে, সেই জায়গাটা এত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এবং এত কিছু জিনিসের দিকে খেয়াল রাখা হয়েছে যে যে সর্বোচ্চ ব্যবহারকারী হয় সে কি করে, ইন্টারফেসটাকে খুব সুন্দরভাবে মানে ডিজাইন করে। মানে যে প্রোগ্রাম ডেভেলপার হয় বা যে সফটওয়্যার তৈরি করে, সেই ইন্টারফেসটাকে এত সুন্দরভাবে ডিজাইন করে, এত সহজলভ্যভাবে ডিজাইন করে যে যে ব্যবহার করছে সে যদি কম্পিউটার ব্যবহার নাও জানে তার পক্ষে কোনো অসুবিধা হয় না। তাহলে আমরা এরকম একটি কয়েকটা জিনিস ইউজ করতে পারি, যেমন ইন্টারফেস যোগাযোগ। তার মানে আমরা দেখুন যখন শুধু কিবোর্ড আর মনিটর নিয়ে কাজ করি তাকে বলে সিএলআই, মানে কমান্ড লাইন ইন্টারফেস, মানে যেখানে সাদা কালোয় আমরা কাজ করছি। তারপরে আমাদের কাছে এলো মাউস, আমাদের কাছে এলো মেনু, এবং সেখান থেকে আমরা যে ইন্টারফেসটাকে পাই সেই ইন্টারফেসে কিন্তু আমরা মাউস ক্লিক করে, সিলেক্ট করে, অনেক কিছু করে কাজ করি। সেটাকে বলে জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তাহলে আমাদের দুটোর আলাদা বুঝতে হবে। যখন আমরা শুধু মনিটর আর কিবোর্ডে সাদা কালো দিয়ে কাজ করছি তখন সেইটাকে বলা হয় কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই। এবং তারপর যখন আমরা আমাদের কমান্ড লিখে কাজ করতে হচ্ছে না, আমরা মাউসের দ্বারা সিলেক্ট করে ইনপুট দিয়ে আউটপুট দিয়ে আমরা কাজ করছি, তখন তাকে বলা হয় জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এবার এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটাকে আমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। তার মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে রাখতে হবে বা যে জায়গাতে আমাদেরকে ডিজাইন করার সময় প্রাথমিক যে জায়গাগুলোকে আমাদের ফোকাস করতে হবে সেটা হলো কনসিস্টেন্সি। তার মানে আমি যে বিভিন্ন সফটওয়্যার অ্যাপের মধ্যে যে বিভিন্ন পেজগুলো রাখছি তাদের মধ্যে যেন একটা অন্তর্নিহিত যোগাযোগ থাকে বা কনসিস্টেন্সি থাকে, মানে একেভাবে তারা একে অপরের থেকে কোনো যোগাযোগ শূন্য না হয়। সেই কনসিস্টেন্সিটা অ্যাপ তৈরি করার সময় বা সফটওয়্যারকে তৈরি করার সময় আমাদের মাথায় রাখতে হবে। এবং ধরুন যে কম্পিউটারটি ব্যবহার করছে সে হয়তো একটি নতুন ইউজার, তাহলে এমন ভুল করে কিছু কাজ সে সফটওয়্যারটির ওপর করে ফেললো এবং তখন সেই কাজটাকে সে আবার আহ, নিতে চাইলো না, তখন সেই জন্য আন্ডু রিডু বা আবার করে করুন বা যেটা করেছেন সেটাকে বন্ধ করুন, এই অপশনটি যেন থাকে। কনটেক্সট সেন্সিটিভ হেল্প, মানে এমন একটা কিছু রয়েছে যেটা সফটওয়্যারে আমি বুঝতে পারছি না, তাহলে যাতে যদি না বুঝতে পারি তাকে ক্লিক করে বা অন্য কোনো উপায় যাতে আমি তার সম্পর্কে ইনফরমেশন পেতে পারি, সেই হেল্পটা যদি আমাদের প্রোভাইড করা হয় ইন্টারফেসে বা আমাদেরকে দেওয়া হয়, তখন তাকে বলা হয় কনটেক্সট সেন্সিটিভ হেল্প। মানে আমরা যে সমস্ত ব্যাপারগুলো ব্যবহার করতে চলেছি একটি সফটওয়্যারে, তাদের কোনোটা যদি আমাদের ধারণার বাইরে হয় তাহলে সেটা ব্যবহার করতে গিয়ে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, এবং সেই সব রিলেটেড যে হেল্পটা তাকে বলা হয় কনটেক্সট সেন্সিটিভ হেল্প। তারপরে হচ্ছে একটি ইউজার সে যাতে এক পেজ থেকে আরেক পেজ, ওপর থেকে নিচে, বাঁ পাশ থেকে ডান পাশ, এবং যে কোনো ভাবে সহজে সে ঘোরাঘুরি করতে পারে, তাই জন্য আমাদের ইজি নেভিগেশন তৈরি করতে হবে। এবং যদি ব্যবহারকারী কোনোভাবে কোনো কিছু ভুল অনুমান করে তাহলে তার প্রতিরক্ষামূলক যে ব্যবস্থা সেটাও সেই ডিজাইনের মধ্যে রাখতে হবে।
তাহলে একটি ভালো ইন্টারফেস ডিজাইন করতে গেলে তাহলে আমরা ডেটা ডিজাইনের কথা জানলাম, আর্কিটেকচার ডিজাইনের কথা জানলাম, আমরা মডিউল ডিজাইনের কথা জানলাম। এবার সম্পূর্ণভাবে সফটওয়্যারটাকে যখন তৈরি হয়ে যাচ্ছে তখন তাকে ব্যবহার করার জন্য যে ইন্টারফেসটি তৈরি হবে তার ডিজাইন, তাকে কোথায় ডিজাইন করা হচ্ছে সেটাও কিন্তু জানতে হবে। এবং সেটা ডিজাইন করতে গেলে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটি কনসিস্টেন্সি বা যোগাযোগ, আনডু আর রিডুর অপশন, এবং আমাদের রেফারেন্স রিলেটেড হেল্প বা সাহায্য, সহজে নেভিগেশন বা ঘোরাঘুরি, অ্যান্ড ভুল যদি কিছু ব্যবহারকারী করে থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু ইন্টারফেস তৈরির ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে আরো একটা জিনিস বলি, যখন মানুষ এবং কম্পিউটারের মধ্যে কাজ হচ্ছে, মানুষ যখন ব্যবহার করছে কম্পিউটার, সেই ইন্টারফেসটাকে বলা হয় হিউম্যান কম্পিউটার ইন্টারফেস। এবার দেখুন, সেই মনিটর কিবোর্ডের দিন তো চলে গেছে। এখনকার বাচ্চারা বা এখনকার যারা যুব যারা রয়েছে তারা তো আর কেউ সেই কিবোর্ড দিয়ে সাদা কালো টাইপিং এ তারা অভ্যস্ত নয়। তাদের দুনিয়াটা এত রঙিন যে তাদেরকে সেই ধরনের জিনিসপত্র আমাদেরকে দিতে হবে। তাই আমাদের কিবোর্ডের ব্যবহার করতে হবে, মাউসের ব্যবহার করতে হবে, ফোনের মতো টাচ স্ক্রিনের ব্যবহার করতে হবে, আইকন বা ছোট ছোট সিম্বল রাখতে হবে যাতে ক্লিক করলে আমরা যেখানে চাইছি সেখানে পৌঁছে যেতে পারি। মেনু মানে আমাদের বোঝার সুবিধার জন্য কি আছে না আছে বোঝাবার জন্য মেনু রেডি করতে হবে, এবং বেশ কিছু ডিরেকশনস বা নীতিমালাও দিতে হবে। কিন্তু আমাকে আবার সেই হিউম্যান কম্পিউটার ইন্টারফেস ডিজাইন করার জন্য যে জিনিসগুলোর জন্য সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি যেন থাকে, শর্টকাট যেন থাকে, ইনফরমেটিভ ফিডব্যাক যেন থাকে, এরার যাতে না হয়, এবং হেল্প এবং সহজ নেভিগেশন, এগুলো সব যেন থাকে। এবারে হচ্ছে তাহলে আমরা প্রথমে পড়লাম আর কি ডেটা ডিজাইন, তারপরে পড়লাম আর্কিটেকচার ডিজাইন যেখানে এলো ফ্যান ইন ফ্যান আউট, তারপরে পড়লাম আমরা মডিউলার ডিজাইন যেখানে এলো কোহেশন কাপলিং। এখন আমরা এসেছি হিউম্যান কম্পিউটার ইন্টারফেস বা যে জায়গাটার ওপর দিয়ে মানুষ এবং কম্পিউটারের যোগাযোগ হয় সেই জায়গাটার যোগাযোগ। সেক্ষেত্রে মানুষটি কম্পিউটার জানাও হতে পারে, নাও জানা হতে পারে। তো সেই ক্ষেত্রে ইন্টারফেসটা আমরা যে যোগাযোগ করছি সেটাকে বলা হয় হিউম্যান কম্পিউটার ইন্টারফেস ডিজাইন আর HCI। আরেকটি আছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। ইউএক্স হলো ব্যবহারকারীর অভিজ্ঞতা নকশা। লক্ষ্য ব্যবহারকারী যেন সহজে, দ্রুত ও আনন্দদায়কভাবে কাজ করতে পারে, এবং মোবিলিটি ও বিভিন্ন ডিভাইসের জন্য ডিজাইন অপরিহার্য। তাহলে ইউজার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে ইউজার মানে যে ব্যবহারকারী, তার ধারণা অনুযায়ী। তাহলে আমরা যখন জানি যে একটি সফটওয়্যার তৈরি হচ্ছে এবং তাকে একটি ইউজার বা চূড়ান্ত ব্যবহারকারী ব্যবহার করতে চলেছে, তখন তার অভিজ্ঞতা অনুযায়ী অভিজ্ঞতাকে মান দিতে হবে। লক্ষ্য হবে ব্যবহারকারী যেন সহজে, দ্রুত ও আনন্দদায়ক ভাবে কাজ করতে পারে। মোবিলিটি ও বিভিন্ন ডিভাইসের জন্য ডিজাইন অপরিহার্য। তাহলে আমরা দেখলাম যে ডিজাইন একটি চূড়ান্ত অধ্যায় যেখানে বিভিন্ন জিনিস ডিজাইন করা হচ্ছে এবং তার সাথে বিভিন্ন সূত্র মাথায় রাখতে হচ্ছে। এবার আমরা হিউম্যান কম্পিউটার ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেব এবং কি ডিজাইন করব সেদিকে চলে যাব। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে যখন আমরা ইন্টারফেস ডিজাইনকে আমরা তৈরি করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেস ডিজাইনকে যখন আমরা তৈরি করছি তখন আমাদের কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ঠিক আছে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে মানে হচ্ছে কি, যেমন ধরুন ইন্টারফেসটি যখন আমরা তৈরি করছি তখন আমাদের একই রং, একই বার্তা, একই টার্মিনোলজি বা একই টার্মকে ব্যবহার করতে হবে। তার মানে ইন্টারফেসটা একটি সুন্দর হয়। এবং ধরুন ইন্টারফেস একটা হবে না, ও যখন এক পেজের পর থেকে আরেক পেজে যাবে, আরেক পেজের পর থেকে আরেক পেজে যাবে, তখন নিশ্চয়ই তাদের মধ্যে একটি সুন্দর যোগাযোগ থাকবে যে এই পেজটি এই অ্যাপেরই এই এই প্রোডাক্টেরই অংশ। তাই প্রত্যেকের মধ্যে রং, বার্তা ও টার্মিনোলজির একটা অপূর্ব মেলবন্ধন রাখতে হবে। এবার হচ্ছে নির্দিষ্ট কিছু আইন তৈরি করা, স্ট্যান্ডার্ড তৈরি করার ক্ষেত্রে
বার্তা যাতে সহজে বোঝানো যায় তাই আইকন ব্যবহার করতে হবে। আইকন মানে আমরা এখানে যেগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো হলো আইকন। এছাড়া আমাদের কিছু সুবিধা রাখতে হবে। আনডু, আনডু মানে আমি যদি ভুল করি, তাহলে আমি যদি আনডু বাটনটি ক্লিক করি, তাহলে আমার যে ভুলটা আছে সেটা আবার চলে যাবে। রিডু, ধরুন আমি একটি কাজ ভুল করে আনডু করে ফেলেছি, এখন দেখছি ঠিক আছে, তখন করব রিডু, মানে আবার করো। আনডু মানে যেটা করেছো সেটাকে মুছে দাও। তো আনডুর সুবিধা হলো ব্যবহারকারী ভুল করলে তা ঠিক করার সুযোগ থাকে। কনটেক্সট সেনসিটিভ হেল্প, এবার ব্যবহারকারীকে, এটার মানে হচ্ছে ব্যবহারকারীকে পরিস্থিতি অনুযায়ী সাহায্য করা। এটা আমি আগেও বলেছি, একটি ইন্টারফেস তৈরির ক্ষেত্রে আমাদেরকে নেভিগেশনের দিকে চোখ রাখতে হবে, যাতে যে যাবে সফটওয়্যারটিকে এক্সিকিউট করতে সে সহজে অ্যাপ্লিকেশনের মধ্যে চলাফেরা করতে পারে। তারপর হলো ইউজার ডিসকাশন, বর্তমান ব্যবহারকারীর সাথে আলোচনা করে তাকে উন্নত করতে হবে। ধরুন একটি সফটওয়্যার তৈরি হয়ে গেছে এবং সে ব্যবহার হওয়া শুরু হয়ে গেছে, তখন তাকে যে ইউজারটি ব্যবহার করছে তার সাথে কথাবার্তা বলতে হবে, এবং কথাবার্তা বলে দেখা যাবে যে যদি কিছু অসুবিধা হয় তাহলে সেটাকে পুনর্মূল্যায়ন করে সেটাকে সফটওয়্যারের মধ্যে ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে আবার যোগ করতে হবে। নেভিগেশন রাখতেই হবে যাতে বিভিন্ন পেজগুলির মধ্যে চলাচল করা যায়, এবং ইউজার ডিসকাশন, বর্তমান ব্যবহারকারীর সাথে আলোচনা করে উন্নতি করতে হবে। উন্নত ইউজার পার্সপেক্টিভ, ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে সবসময় দেখতে হবে, তাহলেই কিন্তু আমরা ঠিক জিনিসটা তৈরি করতে পারি। তাহলে প্রথম পার্টটি হলো ইন্টারফেস যে ডিজাইন করছি তার মূলনীতি। এবার হচ্ছে যখন আমি টেক্সট লিখছি বা বার্তা লিখছি, তখন কি হবে যে সংক্ষিপ্ত রূপগুলো আমরা রাখবো না। কারণ কি, সংক্ষিপ্ত রূপে অনেক সময় কেউ তার পূর্ণাঙ্গ রূপটা জানে না। তখন আমি যদি অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ রাখি, তাহলে যারা পূর্ণাঙ্গ রূপটা তার জানে না তাদের কিন্তু অসুবিধা হবে। তারপরে হচ্ছে ভুল হলে স্পষ্টভাবে জানানো এবং সম্ভব হলে কারণ উল্লেখ করা। তারপরে হচ্ছে লেআউট এবং রং। এবার বিভিন্ন রকম পেজ তৈরি হবে, এবং এই যে পেজগুলো তৈরি হবে এই পেজগুলোর হচ্ছে ডেটা এন্ট্রি স্ক্রিনে সহজ নেভিগেশন। রঙের ব্যবহার কিন্তু খুব মুখ্য নয়, মনোক্রোম স্ক্রিনেও কাজ করবে, মানে সাদা কালো স্ক্রিনেও কাজ করবে। তো ব্যবহারকারীর ভুল অনুমান করে উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে, এবং যে সমস্ত ডেটা একই ধরনের তাদের একসাথে রাখতে হবে। ডেটা আইটেমকে সাজাতে হবে ঠিকভাবে, স্ক্রিনে অতিরিক্ত ভিড় এড়াতে হবে এবং ফাঁক রাখতে হবে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন আরো কিছু ধরনের সাবধানতা যখন আমরা ইন্টারফেসটি তৈরি করব। আরেকবার বলি যে খুব একটা সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন রাখা যাবে না। যদি ভুল হয় তাহলে স্পষ্টভাবে জানানো এবং সম্ভব হলে কারণ উল্লেখ। রঙের ব্যবহার গৌণ, মনোক্রোম স্ক্রিনেও কাজ করবে এমন ভাবে ডিজাইন। ব্যবহারকারীর ভুল যদি করে তাহলে সেটাকে আগের থেকে অনুমান করে উপযুক্ত ব্যবস্থা নেবে। একই ধরনের যে ডেটা যারা সম্পর্কিত তাদেরকে এক জায়গায় রাখে। স্ক্রিনে অতিরিক্ত ভিড় বাড়ানো, যথেষ্ট ফাঁকা রাখা, এটা একটি। তো এগুলো আমাদের করা চলবে না। তাহলে আমরা টেক্সট সম্বন্ধে, ইন্টারফেস ডিজাইন সম্পর্কে, লেআউট ও রং সম্পর্কে আমরা পড়লাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যবহারযোগ্যতা। ব্যবহারযোগ্যতা মানে হচ্ছে কি, সিঙ্গেল ক্লিকের জায়গায় ডবল ক্লিক করলে অন্যরকম ভুল হতে পারে, ডবল ক্লিকের জায়গায় সিঙ্গেল ক্লিক করলে ভুল হতে পারে। ফাইল ব্রাউজার দেওয়া, তাহলে পাথ না দিয়ে আমি যদি ইউজারকে ব্রাউজার দিয়ে দিই তাহলে সে নিজের ইচ্ছে মতো সার্চ করে করে নিজের উল্লেখিত জায়গায় যেতে পারে। এবং আমরা যে কিবোর্ড দিয়ে যে আমরা যে কাজগুলো করছি সেগুলো মাউস দিয়েও হচ্ছে, কিবোর্ড দিয়েও হচ্ছে, কিন্তু কিবোর্ডে যেহেতু একটি সুবিধা রয়েছে, প্রত্যেকটি কাজের জন্য একটি করে শর্টকাট কি রয়েছে, তাই সেই শর্টকাট কি গুলো কাজের পাশে লিখে রাখতে হবে, যাতে যদি মাউস দিয়ে না পারে তাহলে শর্টকাট কি দিয়ে সেটা করা যেতে পারে। সেকেন্ড হচ্ছে অনলাইন ম্যানুয়াল প্রদান।
ব্যবহারকারীকে সফটওয়্যার পরিচালনায় সাহায্য করার জন্য অনলাইন নির্দেশিকা থাকা উচিত। অলওয়েজ অ্যালাউ আ ওয়েট আউট, তার মানে হচ্ছে কি ব্যবহারকারীকে সবসময় কাজ বাতিল করার সুযোগ দিতে হবে। ওয়ে আউট। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন আমরা ইন্টারফেস ডিজাইন করব তখন যে জিনিসগুলো আমরা খুব মাথায় রাখবো সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, এবং একই ধরনের কনসিস্টেন্সি বা রং বার্তা টার্মিনোলজি ব্যবহার করা, আইকনের ব্যবহার মানুষকে সুবিধা দেয়, আন্ডু করার সুবিধা রাখা, কনটেক্সট পরিচালিত হেল্প দরকার হলে নেওয়া হবে, প্রপার নেভিগেশন রাখতে হবে, ইউজার ডিসকাশন রাখতে হবে, ইউজার পার্সপেক্টিভ রাখতে হবে। তাছাড়া যে টেক্সট যেটা রয়েছে সেটার অ্যাব্রিভিয়েশন দেওয়া যাবে না বা ছোট ভাগ দেওয়া যাবে না, ভুল হলে স্পষ্টভাবে জানাতে হবে। লেআউট ও রং, ডেটা এন্ট্রি স্ক্রিনে সহজে নেভিগেশন করতে, মানে একটি মানুষ যাতে থেমে না যায় তাকে এমন ভাবে পুরো ইন্টারফেসটি সাজাতে হবে যে সবকিছু তার চোখের সামনে থাকে, খুব সহজবোধ্য থাকে, ইউজার ফ্রেন্ডলি হয়, এবং সে সুন্দরভাবে নিজেই ক্লিক ক্লিক করতে করতে যা সে চাইছে সেটা সে পেয়ে যেতে পারে। এবং ব্যবহারযোগ্যতা, বিভিন্ন ভুল করলে সেটা থেকে যেন ফিরে আসার সম্ভাবনা থাকে। অনলাইন ম্যানুয়াল প্রদান, ব্যবহারকারীকে সফটওয়্যারের পরিচালনায় থাকার জন্য অনলাইন নির্দেশিকা থাকা উচিত। অলওয়েজ অ্যালাউজ আ ওয়ে আউট, ব্যবহারকারীকে সব সময় কাজ বাতিল করার সুযোগ, মানে করতে করতে যদি কোনো কারণে আমি সেই সময় বেরিয়ে যেতে থাকি তার অপশনটা কিন্তু আমাকে দিতে হবে যে আমি পুরো কাজটা না করে ইন্টারফেস থেকে বেরিয়ে গেলাম, তাহলে ইন্টারফেস আমাকে সেই জায়গাটা দিল যেখান থেকে আমি কাজটাকে রিজিউম করে আসতে পারি। আর এরপরে রয়েছে আমাদের সারাংশ, আমাদের শেষ স্লাইড। তো আজকে আমরা যা যা পড়লাম সেটা আমরা আরেকবার একটু ওপর থেকে দেখে নিই। আমরা পড়লাম সফটওয়্যার ডিজাইন কাকে বলে, তার ভূমিকা কি, যে এর মানে হলো নকশা, এর লক্ষ্য কি, এরপরে আমরা বিভিন্ন উদ্দেশ্যগুলো পড়লাম, তারপরে আমরা ডিজাইনের একটি ছবি আঁকলাম এবং তার ধাপে ধাপে প্রক্রিয়াটা বললাম, তারপরে আমরা ডেটাকে ডিজাইন করতে গেলাম এবং ডেটাকে ডিজাইন করার পর আমরা আর্কিটেকচারকে ডিজাইন করতে গেলাম, আর্কিটেকচারকে ডিজাইন করার পর আমরা মডিউলারকে ডিজাইন করতে গেলাম, এবং ফাইনালি আমরা কাপলিং এবং কোহেশন, মডিউলগুলোর অন্তর্বর্তী শক্তি এবং মডিউলগুলোর অন্তর্বর্তী নির্ভরতা, এই দুটোকে ব্যালেন্স করে বা উচ্চ কোহেশন এবং নিম্ন কাপলিং রেখে আমরা সফটওয়্যারগুলোকে আমরা তৈরি করলাম, এবং বিভিন্ন বিভাগ হলো, এবং সহজভাবে বললে কাপলিং কম হওয়া ভালো, কোহেশন বেশি হওয়া ভালো। তারপরে আমরা ইন্টারফেস ডিজাইনের দিকে এলাম এবং সেখানে আমরা কি কি জিনিস মাথায় রাখবো ভাবলাম, কনসিস্টেন্সি, আনডু রিডুর অপশন, কনটেক্সট সেনসিটিভ হেল্প, সহজ নেভিগেশন, ব্যবহারকারীর ভুল অনুমান করে ব্যবস্থা। তাছাড়া যে সমস্ত পথ প্রদর্শকের দিকে আমরা নজর রাখবো তারা হলো কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন, আইকন, মেনু, নীতিমালা। এবং আমরা ফাইনালি দেখবো যে কি কি জিনিসের ওপর আমরা ইউজারের কি কি, যে ইউজারের অভিজ্ঞতাকে আমরা যাতে স্লাইডটাকে, তার যে অভিজ্ঞতা যে যে না আমি এই স্লাইডটা ব্যবহার করার সময় আমার এই অসুবিধাটা হয়েছে, তাহলে আমাদের তৈরি করা সফটওয়্যারে যাতে সেই অসুবিধা না হয় ইন্টারফেস ব্যবহারের সময়, সেটাকে অভিজ্ঞতাকে অনুধাবন করে তার ব্যবস্থা নেওয়া, এবং বিভিন্ন রকম ভাবে আমরা ইন্টারফেসটাকে ডিজাইন করতে পারি সেই জায়গাটা দেখা। সারাংশ হচ্ছে সফটওয়্যার ডিজাইন হলো গুণগত মানের ভিত্তি, মানে আমি সফটওয়্যার ডিজাইন তখনই করব যখন আমি পরিপূর্ণভাবে চাহিদাটাকে বার করতে পারবো, এবং যত ভালো ডিজাইন হবে সফটওয়্যারের কোয়ালিটি তত ভালো হবে। তাই ডিজাইন হলো একটি গুরুত্বপূর্ণ ধাপ। ডিজাইনের হচ্ছে ডেটা ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, মডিউল ডিজাইন, ইন্টারফেস ডিজাইন, এছাড়াও হয় লজিক্যাল ডিজাইন যেটা আমরা আগের দিন শিখেছি যেটা হলো ডিএফডি আর ডি, এগুলো এছাড়াও হয় ফিজিক্যাল ডিজাইন যেটা আমরা ভবিষ্যতে দেখবো, যেটাকে বলা হয় ডেটাবেস ডিজাইন, সেটা আমরা ডেটাবেস পড়ানোর সময় দেখব, যেখানে আক্ষরিক অর্থে ডেটাগুলো জমা হয় বিভিন্ন টেবিলের মধ্যে এবং সার্বিকভাবে একটি ডেটাবেসের মধ্যে। তাহলে এই সমস্ত ডিজাইনের সম্পর্কে এই যে নথিগুলো আমরা দেখলাম এর দ্বারা আমরা ডিজাইনের দিকে এক ধাপ এগোলাম, এবং
এরপরে ডিজাইন যদি হয় সেই ডিজাইনটা তারপরে কোডিং এ রূপান্তরিত হয়। এবার আমাদের সারাংশ হলো সফটওয়্যার ডিজাইন মানে গুণগত মান, মানে যত ভালো ডিজাইন তত ভালো গুণগত মান। ডেটা আর্কিটেকচার মডিউল ইন্টারফেস সব গুরুত্বপূর্ণ। ভালো ডিজাইন মানে তার সহজ রক্ষণাবেক্ষণ এবং উন্নত ব্যবহারকারীর অভিজ্ঞতা। এটি যদি ভালো হয় তার মানে সেটি একটি ভালো ডিজাইন। তাহলে সফটওয়্যার ডিজাইন সম্পর্কে জানতে গেলে আমাদের এই স্লাইডটি পড়তে হবে, এবং এটি আমাদের MCS 213 যে আমাদের কোড, যেটা এমসি এর যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে কোড তার একটি ইউনিট, তার ব্লক 1 এর ইউনিট 3 এটি সফটওয়্যার ডিজাইন। তো আমরা আরেকবার স্লাইড গুলোকে প্রথম থেকে লাস্ট অব্দি ঘোরাচ্ছি, আপনারা একবার দেখতে থাকুন।